ধোয়া ওঠা গরম ভাতের প্লেটটার দিকে দাঁড়িয়ে সাদের মনে এক দ্বিধা আর টানাপোড়েন চলতে লাগলো। তার অহংকার বলেছিল ফালাকের হাতে খাবার ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু পেটের ক্ষুধা আর ফালাকের কথাগুলো না খেলে ক্ষতিটা আপনারই। সাদের রকচটা মেজাজকে যেন এক অদৃশ্য শিকলে বেঁধে ফেলল। সাদ এক নজর সোফায় শুয়ে থাকা ফালাকের দিকে তাকালো। মেয়েটা দেওয়ালে মুখ করে শান্ত মূর্তির মতো চুপচাপ শুয়েছে, তার গায়ে পাতলা চাদরটা দিয়ে নিজেকে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা। সাদ বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারল না। চোয়াল শক্ত করে কোনো শব্দ না করে সে চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসলো। অনীহা দেখানো ভান করে প্রথম চামচ ভাতটা মুখে নিল সাদ। বিস্ময়ে সে অনুভব করল রান্নাটা অন্তত সুস্বাদু আর তৃপ্তিদায়ক, ঠিক যেমনটা সে পছন্দ করে। একদম হালকা মশলার ঘরোয়া আমেজ। স্বাদ মুখ ফুটে কিচ্ছু বলল না, কিন্তু নিঃশব্দে পুরো প্লেটের খাবারটুকু শেষ করলো। খাবার শেষ করে পানির গ্লাসটা টেবিলে সশব্দে নামিয়ে রেখে স্বাদ উঠে দাঁড়ালো। সোফায় শুয়ে থাকা ফালাক পানির গ্লাস শব্দে হালকা নড়ে উঠছিল, কিন্তু চোখ খুলল না। সে বুঝতে পারছিল স্বাদ টেবিল থেকে উঠে আসছে। স্বাদ সোফায় উঠে ঠিক পাশে এসে থমকে দাঁড়ালো। তার দীর্ঘ চওড়া অবয়বের ছায়া এসে পড়ল সোফায় শুয়ে থাকা ফালাকের ক্ষুদ্র শরীরটার উপর। সাদের নজর গেল ফালাকের কপালের দিকে। ওষুধ না দেওয়া চারপাশটা হালকা লাল হয়ে ফুলে আছে। সাদের বুকের ভেতরে কোনো এক অজানা কোণে হালকা মোচড় দিয়ে উঠল। সে তো একজন পেশাদার সার্জেন, কত শত মানুষের ক্ষত সে প্রতিদিন নিরাময় করে, অথচ তার নিজের ঘরের ভেতরে এই ক্ষতটা যেন তারই উগ্রতার সৃষ্টি। থমথমে গলায় বলে উঠল, সোফায় শুয়ে নাটক করার দরকার নেই, বেডরুমে গিয়ে শো। ফালাক ধীরে সুস্থে চোখ খুলল, তারপর আস্তে করে উঠে সোফায় সোজা হয়ে বসলো। ছাদের দিকে না দেখে খুব শান্ত নিচু গলে বলল, না ঠিক আছে, এই ফ্ল্যাটটা আপনার, আপনার শোবার ঘরে যাওয়া আমার শোভা পায় না, আমি এখানেই ঠিক আছি। নিজের ভালো চাইলে ভেতরে চল। ফালাক সাদের মুখের দিকে একবার চোখ তুলে তাকালো। ফালাক আর কোনো তর্ক করল না। সাদের আদেশ অমান্য করা তার স্বভাব নয়। নিঃশব্দে ফালাক ধীর কদমে সাদের পিছু পিছু বেডরুমে ঢুকলো। সাদের বেডরুম। ফালাক ঘরে ঢুকে সোজা ঘরের এক কোণে মেঝেতে পাতা কার্পেটের উপর নিজের সুতি চাদরটা বিছিয়ে বসতে গেল। সাদ আলমারি থেকে নিজের পোশাক বের করতে গিয়ে দৃশ্যটা দেখে থমকে গেল। ওখানে কি করছো? ছাদের গলায় চরম বিরক্তি। ফালাক হাঁটু মেরে মেঝেতে বসতে বসতে জবাব দিল, আমি এখানে শুয়ে পড়ছি, আপনি আপনার বিছানায় ঘুমান। সাদ ধূপধাপ পা ফেলে ফালাকের সামনে এসে দাঁড়ালো। তোমার এই মহৎ সাজা আর সেবাদাসী হওয়ার ভান বন্ধ করো, বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়ো। ফালাক কিছু সময় সাদের শক্ত গম্ভীর মুখে তাকিয়ে চেয়ে রইল। ফালাক কোনো কথা না বাড়িয়ে শান্ত ভঙ্গিতে উঠে বিছানা একবারে শেষ প্রান্তে গিয়ে বসলো। এক কোণে নিজেকে একদম ছোট করে গুটিয়ে নিয়ে শুয়ে পড়ল সে, যেন সাদের শরীরে তার ছোঁয়া না লাগে। সাদ বেডের অন্য পাশে এসে শুয়ে পড়ল। দুটো মানুষের মাঝখানে বিশাল এক শূন্যতা আর পাহাড় সমান দূরত্ব দেওয়াল। সাদ পাশ ফিরে ফালাকের দিকে তাকালো। ফালাক উল্টো দিকে মুখ করে নিষ্ক্রিয়ভাবে শুয়েছে। তার কপালে ব্যথার সূক্ষ্ম ছাপ থাকা সত্ত্বেও মুখটা স্নিগ্ধ। সাদের চোখ আটকালো ফালাকের কপালে সেই ক্ষতটার দিকে। সাদ বেড সাইডে টেবিলের ড্রয়ার খুলে ফার্স্ট এড কিট আর অ্যান্টিসেপটিক মলম বের করলো। ফালাকের দিকে সামান্য ঝুঁকলো। ফার্স্ট এড বক্সে শব্দ পেয়ে ফালাক সজাগ হয়ে চোখ খুলো। সাদকে এত কাছে থেকে সে সামান্য পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো। সাদ ফালাকের কাঁধ শক্ত করে চেপে ধরে বরফ শীতল কিন্তু নিচু কণ্ঠে বলল, একদম নড়বে না, চুপচাপ থাকো। সাদ ফালাকের কপালে চুলগুলো খুব সাবধানে একপাশে সরিয়ে দিল। সাদের আঙ্গুল ফালাকের কপালে স্পর্শ করতে ফালাক সামান্য শিউরে উঠল। সাদ খুব সতর্কতার সাথে জায়গাটা পরিষ্কার করলো, তারপর আলতো হাতে অ্যান্টিসেপটিক মলমটা লাগিয়ে দিল। পুরো সময় ফালাক কোনো ব্যথা পাওয়ার শব্দ করল না। সে সেব নিষ্পলক চোখে সাদের মেজাজি মুখের দিকে তাকিয়ে রইল। সাদের মুখের এই গম্ভীর ভাবটা পেছনে যে একটা অদ্ভুত যত্ন লুকিয়েছে তা ফালাকের চোখ এড়াল না। ওষুধ লাগানো শেষ করে সাদ হাত সরিয়ে নিল। ফালাক খুব ধীর ও নম্র গলায় বলল, ধন্যবাদ।
সাদ ফার্স্ট এড বক্সটা ডয়ারে ছুঁড়ে ফেলে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে কড়া গলা বলল, ধন্যবাদ দাও কিছু নেই। ডাক্তার হিসেবে পেশেন্টকে ট্রিট করা আমার ডিউ। রুমের লাইট নিভে গেল। আধারের মাঝে দুজন পাশাপাশি শুয়ে রইল। কেটে গেছে কিছুদিন। এই দিনগুলোতে সাদ সকালে উঠে দেখে তার পোশাক নিখুঁতভাবে ইস্ত্রি করা, টেবিলে নাস্তা প্রস্তুত। ফালাক নিজের সব কষ্ট সামলে নিঃশব্দে এক সেবাদাসীর মতো ঘর আর স্বাদের খেয়াল রেখে চলছে। হঠাৎ একদিন দুপুরে নাফিসা মির্জার নির্দেশে ফালাক যেন নিজ হাতে খাবার গুছিয়ে হাসপাতালে নিয়ে সাদকে খাইয়ে আসে। শাশুড়ির নির্দেশ অমান্য করার সাধ্য ফালাকের নেই। সে আলমারি খুলে নাফিজা মির্জার দেওয়া একটা গোলাপি রঙের সুতি শাড়ি বেছে নিল। শাড়িটা পরে ফালাক যখন আয়নার সামনে দাঁড়ালো, তার স্নিগ্ধ রূপ দেখে মনে হচ্ছিল যেন ভোরের কোনো টাটকা গোলাপ ফুল ফুটে উঠছে। সাধারণ শ্বাস প্রজাকে আরম্ভহীন সৌন্দর্যতাকে অপসরের মতো অপরূপ করে তুলছে। টিফিন ক্যারিয়ার হাতে ফালাক রওনা হলো সিটি হসপিটালের উদ্দেশ্যে। সিটি হসপিটালে চকচকে বিশাল করিডোরে পা রাখল ফালাক। এত বড় হাসপাতালের ব্যস্ততা দেখে সে কিছুটা ইতস্তত করলো। সোজা এগিয়ে গেল ইনফরমেশন ডেস্কের পাশে দাঁড়িয়ে থাকা একজন নার্সের দিকে। টিফিন ক্যারিয়ারটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অন্তত নম্র ও মিষ্টি গলায় ফালাক জিজ্ঞেস করল, আপু, ডক্টর সাদ মির্জার কেবিনটা কোনটা বলতে পারেন? নার্স ফালাকের দিকে তাকাতে কয়েক সেকেন্ড থমকে গেল। সাধারণ একটি সুতি শাড়িতে একটা মেয়েকে এতটা অপরূপ আর স্নিগ্ধ হতে পারে তা তার চোখে বিশ্বাস হচ্ছিল না। নার্সটি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সাদের কেবিন? কিন্তু আপনি কে? ওনার পেশেন্ট নাকি কোনো রিলেটিভ? ফালাক সামান্য ইতস্তত করল। নিজের পরিচয় দিতে গিয়ে তার কণ্ঠ সামান্য কেঁপে উঠল। তবু সে চোখ নিচু করে ধীর গলায় বলল, আমি ওনার স্ত্রী। কথাটা শোনা মাত্র নার্সের চোখ ছানা বড়া হয়ে গেল। ডাক্তার সাদ মির্জা, যাকে পুরো হাসপাতালে এক দাপটে কঠিন ও গম্ভীর সার্জন হিসেবে চেনে, যার আশেপাশে কোনো মেয়ে ভিড়তে ভয় পায়, ওনার স্ত্রী এসেছে, তাও আবার এমন এক সৌন্দর্য আর স্নিগ্ধতার অধিকারী। মুহূর্তের মধ্যে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো হাসপাতাল জুড়ে। জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, নার্সদের মাঝে ফিসফিসানি শুরু হয়ে গেল। দেখছেন ডাক্তার সাদের ওয়াইফ এসেছে, কি ভীষণ সুন্দর দেখতে, যেন কোনো রূপকথা রাজকন্যা, একদম চোখের পলক ফেলা যাচ্ছে না। কিন্তু ডাক্তার সাদ কখনো ওনার বিয়ের কথা কাউকে জানায়নি। করিডর জুড়ে ফালাককে কেন্দ্র করে কৌতূহল আর গুঞ্জন তুঙ্গে। ফালাক তখন লজ্জা দ্বিধা নিয়ে নার্সদের দেখিয়ে দাও ডাক্তার সাদের কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালো। ফালাক আলতো করে কেবিনের দরজা নক করে ভেতরে পা রাখলো। কেবিনের ভিতরে সাদ নিজের চেয়ারে বসে গম্ভীর মুখে জরুরি ফাইল শেষ পাতা সই করছিল। হঠাৎ সাদ মাথা তুলে তাকালো। ফালাককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সাদের হাতের কলম থেমে গেল। হালকা গোলাপি শাড়িতে ফালাকের এই মোহনীয় স্বর্গীয় সৌন্দর্য এক মুহূর্তের জন্য ডক্টর সাদের চোখের ভিতরে সব গাম্ভীর্য চূর্ণ করে দিল। কিন্তু পরক্ষণে ফালাকের এই হঠাৎ উপস্থিত সাদের রকচটা অহংকারে এক বিশাল ধাক্কা খেল। সাদ রিভলভিং চেয়ার থেকে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। তার চেহারা থমথমে ভাবটা নিমিষে হিংস্র রাগে বদলে গেল। সে কেবিনের বড় কাচের জানলা দিয়ে দেখতে পেল করিডোরে কিছু ইন্টার্ন আর নার্স উৎসুক চোখে ভেতরের দিকে তাকানোর চেষ্টা করছে। শ্বাস সোজা গিয়ে ধরম করে কেবিনের ব্লাইন্ডেড পর্দা দিয়ে ভেতরে লক করে দিল। তারপর এক হিংস্র পশুর মতো ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাকের কবজিটা কড়া শক্তিতে চেপে ধরে রাগান্বিত গলায় গর্জে উঠল, এখানে কেন এসেছো? ফালাক যন্ত্রণায় হাতের বাঁধন সহ্য করে মাথা নিচু করে শান্ত গলা বলল, আম্মা জোর করে পাঠালো, বলল আপনার খাবার সময় পার হয়ে যাচ্ছে, তাই টিফিন নিয়ে আসতে হলো। সাদের রাগ আর ফালাকের অমিল নিস্তব্ধতার মাঝে হাসপাতালের অন্য প্রান্তে তৈরি হলো এক তুমুল ঝড়। হাসপাতালের একজন ডাক্তার রিয়ার বাবা এই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের অন্যতম প্রভাবশালী সদস্য। বহুদিন ধরে রিয়া সাদকে মনে মনে ভালোবাসে। সাদের ব্যক্তিত্ব, তার আকর্ষণীয় চেহারা আর অসাধারণ সার্জন পরিচয়, সব কিছু মিলিয়ে সাদকে রিয়া তার জীবনে একমাত্র সঙ্গী হিসেবে কল্পনা করে এসেছে। সাদ তাকে কোনোদিন সরাসরি প্রশ্রয় না দিলেও রিয়া ধরেই নিয়েছে সাদের মতো যোগ্য পুরুষের পাশে একমাত্র তার মতো কোনো স্মার্ট ডক্টর মানে।
কিন্তু আজ পুরো হসপিটালে দাবানলের মতো ছড়িয়ে পড়া খবরটা রিয়ার কানে যেতে যেন তার পায়ের তলার মাটি ছুটে গেল। ডাক্তার সাদ মির্জা বিবাহিত, তার স্ত্রী নিজেই হাসপাতালে খাবার নিয়ে এসেছে। খবরটা শোনার পর রিয়ার মাথা আর ঠিক রইল না। সে হন্তদন্ত হয়ে নিজের কেবিনে ঢুকে ভেতর থেকে সিটকিনে আটকে দিল। রিয়ার পুরো শরীর রাগে হিংসায় কাঁপছিল। না, এটা হতে পারে না। সাদ অন্য কাউকে বিয়ে করতে পারে না। কোনো সাধারণ মেয়ের সাদের পাশে দাঁড়ানোর যোগ্যই নেই। চিৎকার করে উঠল। উন্মাদ আর হিংস্রতা হয়ে রিয়া নিজের টেবিলের উপর থাকা সব ফাইল, মেডিকেল রিপোর্ট ফেলে দিল। কাঁচের পানির জগ আর গ্লাস সজোরে দেওয়ালে ছুঁড়ে মারতে ঝনঝন শব্দে পুরো ঘর কাঁচের টুকরো ছেয়ে গেল। টেবিলে ল্যাম্প, স্টেথোস্কোপ, দামি শোপিস যা হাতে পেল রিয়া সজোরে আছড়ে ভাঙতে লাগলো। বাইরে থাকা নার্স আর ইন্টার্ন দরজার বিকট ভাঙচুর শব্দ পেয়ে ভীতিজনক মুখে জড়ো হতে লাগলেন। কিন্তু ভেতরে তাণ্ডবজন ছিল। রিয়া কাচের ভাঙা টুকরোর উপর দিয়ে পায়চারি করতে করতে নিজের ড্রয়ারে থাকা সাদের সাথে তার একটা মেডিকেল কনফারেন্সের ছবি বের করলো। আমি ডাক্তার রিয়া। আমি সাদকে পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারি। সাদ শুধু আমার। ফালাক সাদের চোখের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিল। খাবার টেবিলে রাখা আছে। আপনার রাগ হলে আমাকে পরে শাস্তি দেবেন, কিন্তু শরীরের ক্ষতি করবেন না। বাইরে যাই ঘটুক, আপনি একজন ডাক্তার, আপনার ঠান্ডা মাথা দরকার। আমি এখন চলে যাচ্ছি, কেউ আমাকে আর দেখবে না। কথাগুলো শেষ করে ফালাক খুব ধীর পায়ে কেবিনের দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু দরজা খোলার আগে সে এক মুহূর্তের জন্য থমকালো। শাড়ির আঁচলটা মাথায় সুন্দর করে টেনে দিয়ে পেছন ফিরে ছাদের দিকে তাকালো। সাদ নিজের কেবিনের মাঝখানে স্থানের মতো দাঁড়িয়ে রইল। ফালাক দরজাটা আলতো করে খুলে নিঃশব্দে কেবিন থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে টিফিন ক্যারিয়ারটা টেবিলের ওপর রেখে গেল। ফালাক চাইলে আজকে পুরো হাসপাতাল সবার সামনে সাদের চিৎকার করতে পারত, তার উপর রাগ ঝাড়তে পারত, কিন্তু মেয়েটা তা করলো না। সে সাদের উগ্র আচরণ সহ্য করেও তার খেয়াল রাখলো। সাদ চেয়ারটা বসে পড়ল। টেবিলের উপর রাখা টিফিন বাক্সের দিকে সাদের চোখ গেল। সন্ধ্যা ঘনিয়ে ফ্ল্যাটে ফিরে এলো সাদ। চাবি বের করে নিজের হাতের লক খুলে ভেতরে ঢুকলো সাদ। ভেতরে ঢুকতে পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ। রান্নাঘর থেকে রান্না আর সুবাস ভেসে আসছে। পুরো ঘর পরিপাটি করে সাজানো। সাদ ধীর পায়ে ড্রয়িং রুমে পা রাখতে দেখলো ফালাককে। ফালাক তখনও সেই গোলাপি শাড়ি বদলায়নি, তবে শাড়ির আঁচল সুন্দর করে কোমরে পেঁচিয়ে কাজ করছে। সাদের পায়ের শব্দ পেয়ে ফালাক কাজ থামিয়ে উঠে দাঁড়ালো। আপনি চলে এসেছেন, রাতের খাবার তৈরি। ফালাক খুব ধীর কদমে সাদের কাছে এগিয়ে এসে সাদের হাত থেকে কোট আর ল্যাপটপের ব্যাগটা নিজের হাতে তুলে নিল। মুখ হাত ধুয়ে টেবিলে আসুন। সাদ নিঃশব্দে ফালাকের পিছু পিছু হেঁটে নিজের ঘরের দিকে চলে গেল। ফালাকে এই নির্ভীত সহনশীলতা কীভাবে যেন ডাক্তার সাদ মির্জার বিষাক্ত রাগকে একটু একটু করে গলিয়ে দিচ্ছে, অথচ সে তা মুখে স্বীকার করার ক্ষমতা হারিয়ে ফেলছে। সাদ ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, ঠিক তখনই বেডরুমের দরজার শব্দ হলো। ফালাক হাত মুখ ধুয়ে শাড়ি চেঞ্জ করে বের হয়ে এসেছে। দুপুরের গোলাপি শাড়িটা ছেড়ে সে এখন পরেছে একটা শাড়ি। ভেজা খোলা ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে ছিটে, আর ভেজা চুল থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ছে তার। ফালাকের মুখটা যেন ভোরের স্নিগ্ধ কুয়াশার মতো অপসরে লাগছে। তার চেহারায় কোনো কৃত্রিম শ্বাস নেই, আছে কেবল অমিল শুভ্রতা। সাদ অজান্তে চামচ হাতে নিয়ে ফালাকের দিকে তাকালো। খেতে খেতে সাদের চোখ দুটো থমকে গেল ফালাকের উপর। ওদের মতো সাদের মতো একজন কঠোর আর অহংকারী মানুষের দৃষ্টি ফালাককে আজ অবিশ্বাস্য রকমের স্নিগ্ধ আর সুন্দর লাগছে। কোনো আড়ম্বরতা নেই, কোনো শ্বাস নেই, তবুও মেয়েটার স্বাভাবিক রূপ আর তার ভেতরে আত্মিক শান্ত ভাবটা যেন পুরো ঘরটাকে আলো করে রেখেছে। ফালাক ডাইনিং স্পেসে এসে সাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলো। সাদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে সে সামান্য দ্বিধায় পড়ে গেল। নিজের ভেজা চুলগুলো হাত দিয়ে একপাশে সরিয়ে নিল। খাবার কি ঠিক আছে, নাকি অন্য কিছু বানিয়ে দেব? ফালাকের মিষ্টি কণ্ঠস্বর সাদের হুঁশ ফিরল। সে চট করে নিজের চোখ সরিয়ে নিয়ে প্লেটের দিকে তাকালো।
গলায় কৃত্রিম গাম্ভীর্য এনে নিজেকে সামনে নিয়ে চিবিয়ে বলল, না ঠিক আছে, অহেতুক সামনে দাঁড়িয়ে থেকে ডিস্টার্ব করো না, নিজের কাজ করো। আচ্ছা। ফালাক নিঃশব্দে রান্নাঘরের দিকে পা বাড়ালো বাকি জিনিসপত্র গোছানোর জন্য। আর ডাইনিং টেবিলে বসে থাকা সাদ প্রতিটি লোকমা মুখে নেওয়ার সাথে সাথে আর চোখে ফালাকের স্নিগ্ধ অপরূপ অবয়বটার দিকে তাকাতে বাধ্য ছিল, যা তার গাম্ভীর্য শক্ত বরফ একটু একটু করে গড়িয়ে দিচ্ছিল। সাদ ফালাকের গম্ভীর মুখে আচ্ছন্ন ঘুমের ঘোরে সাদ পাশ ফেরার পরে সাদের নাকে এসে লাগলো ফালাকে ঠিক কাঁধ আর চুলের খুব কাছাকাছি। ঘুমের আবেশে সাদের নাসারন্ধে আশ্রে পড়ল ফালাকের চুলের সুবাস, ফালাকের শরীরের ঘ্রাণ। সাদের অবচেতন মন যে কোনো মুহূর্তের জন্য থমকে গেল। ঘুমের ঘোরে সাদের হাত দুটো প্রসারিত করে ফালাকের দিকে প্রসারিত হলো। অস্ফুট খুব নিচু গলায় ফালাকের নামটা উচ্চারণ করে উঠল, ফালাক। সাদ ঘুমের গভীরের আবেশে ফালাকের পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলো আরও কাছে নিজের মুখটা নিয়ে গেল। আহ, কিসের ঘ্রাণ এটা! মনে মনে আবেশে ঢুকে গেল সাদ। না চাইতেও কোনো এক অজানা টানে সাদ এক দীর্ঘশ্বাস টেনে ফালাকের চুলের সুবাস বুক ভরে নিজের ভেতরে নিতে লাগলো। তার ভেতরে সমস্ত ক্লান্তি, উগ্রতা, রাগ যেন সেই সুবাসের মোহে এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ডাক্তার সাদ মির্জার বিষাক্ত মনে এই সুবাসটা শান্তি এনে দিচ্ছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। হঠাৎ করে যে এই অস্বাভাবিক ব্যবহারে সাদের ঘুমের আবেশ কেটে গেল। চোখ পুরোপুরি না খুলল সেন্স ফিরে সে বুঝতে পারল সে কী করছে। সাদের পুরো শরীর মুহূর্তে শক্ত হয়ে গেল। চোখ দুটো চমকে গিয়ে বড় বড় হয়ে উঠল। হোয়াট দা, আমি এসব কী করছি! মনে মনে এক চাবুকের মতো ধাক্কা খেল সাদ। তার ইগো সজাগ হয়ে গেল। সে কীভাবে একটা মেয়ের এত কাছাকাছি যেতে পারে, যাকে সে এতদিন চরম অবহেলা তাচ্ছিল্য করেছে। সাদ তড়িঘড়ি করে নিজেকে সামনে নিয়ে এক ঝটকায় ফালাকের কাছ থেকে বেশ খানিকটা দূরে সরে গেল। তবে হঠাৎ এভাবে সরে গেলে ফালাকের মোহনীয় সুবাস তখনও সাদের নাসারন্ধ্রে লেগেছিল, আর তার শক্ত বুকের ভেতরে এক অদ্ভুত ভালোবাসা টানের তোড়পাড় চালিয়ে যাচ্ছিল। সাদ আর চোখে ফালাকের দিকে তাকালো। ফালাক ঘুমে আচ্ছন্ন। ফালাকের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সাদ দূরে সরে না গিয়েও যেন সরে যেতে পারছে না। সাদের মন এক নতুন টানাপোড়েন, যেখানে অহংকার দূরে ঠেলতে চাইছে, আর ফালাকের এই মায়াবী রূপ তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। সাদের ঘুম যেন উড়ে গেছে তার চোখ থেকে। ভোর হয়ে আসতেই সাদ বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যেতে নিলে হঠাৎ থমকে গেল। বিছানায় ঘুমিয়ে আছে ফালাক। ঘুমের ঘোরে গা থেকে শাড়ির আঁচলটা কিছু সরে গেছে। সাদের চোখ আটকে গেল ফালাকের উন্মুক্ত কোমরের দিকে। ঘন নিস্তব্ধতা ঘরের ভেতরে সাদের যেন নিঃশ্বাস থেমে গেল, প্রাণ যাওয়ার জোগাড়। ফালাকের ফর্সা নিখুঁত কোমর, সুগঠিত অবয়ব। সাদের মনে হলো এক অবিশ্বাস্য রকমের সৌন্দর্য তার চোখের সামনে কীভাবে এতদিন আড়াল হয়ে গেল। আগে সবসময় রাগের চোখে ফালাকের দিকে তাকিয়ে ছিল বলে মেয়েটার এই অপরূপ রূপ আর স্বর্গীয় সৌন্দর্য খেয়াল করেনি। আজ তখন উগ্রতার পর্দাটা একটু সরছে। স্বাভাবিক দৃষ্টিতে ফালাককে পৃথিবীর সবথেকে মোহনীয় কোনো কবিতার মতো লাগছে। সাদ একটা শুকনো ঢোক গিলল। তার কণ্ঠনালী শুকিয়ে এসছে। সে চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু অবাধ্য চোখ দুটো যেন কিছুতেই সরতে চাইছে না। সাদ মনে মনে ফালাককে অস্ফুট স্বরে বকে উঠল, বেখেয়ালি একটা মেয়ে! কীভাবে ঘুমাতে হয় সেটুকু জ্ঞান নেই! এভাবে কেউ শাড়ির আঁচল ফেলে ঘুমায় নাকি? নিজের মনের ভিতরে চলতে থাকা উন্মাদনা সহ্য করতে না পেরে সাদ ধূপধাপ পা ফেলে বেডরুম থেকে বের হয়ে সোজা বারান্দায় চলে গেল। বারান্দায় ঠান্ডা বাতাসে এসে সাদের মুখে বুকে আছড়ে পড়ল, কিন্তু সাদের বুকের ভিতরে যে জ্বর শুরু হয়েছিল তা শান্ত করার ক্ষমতা এই ঠান্ডা বাতাসের যেন নেই। তার বুকের পাশে হৃৎপিণ্ডটা অস্বাভাবিক দ্রুত গতিতে হাতুড়ি পেটার মতো পিটাচ্ছে। সাদ আকাশের খোলা তারাদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলল। তার চোখে মুখে চরম বিভ্রান্তি আর টানাপোড়েন। এসব কী হচ্ছে আমার সাথে! মনে মনে চিৎকার করে উঠল সাদ। যে মেয়েটাকে আমি ঘৃণা করতে চেয়েছিলাম, যাকে অবহেলা করে দূরে ঠেলে দিতেছিলাম, সেই মেয়েটা
কে একটা ছোঁয়া, একটা ঘ্রাণ, এক ঝলক রূপ আমাকে এভাবে উন্মাদ বানিয়ে দিচ্ছে কেন? ফালাকের চোখের পাতা কেঁপে উঠল। ঘুম ভাঙতে সে চট করে খাটের পাশে তাকা ঘড়িটার দিকে তাকালো। 6টা বাজতে এখনো কিছুটা বাকি। ফালাক তড়িঘড়ি করে খাট থেকে নেমে নিজের চুলগুলো বাঁধল। ফালাক কিছু না বলে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রান্নাঘরে গিয়ে দ্রুত হাতে সাদের পছন্দ অনুযায়ী কফি বা নাস্তা তৈরি করতে লেগে গেল। সকাল 7টা বাজে। সাদ বাথরুমে গিয়ে দ্রুত শাওয়ার নিয়ে নিল। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরলো। আর ঠিক তখনই ফালাক ট্রেতে করে ওঠা কফির কাপ আর নাস্তার প্লেট নিয়ে ঘরে ঢুকলো। ফালাক টেবিলের উপর ট্রেটা রাখলো। খেয়ে নিন, 9টায় তো আপনার পেশেন্ট রাউন্ড। সাদ ফালাকের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে কাল রাতে সেই অস্থিরতা এখন আর নেই। সে নিজেকে সামনে নিয়ে আবার সেই আগের গম্ভীর ডাক্তার সাদ মির্জায় পরিণত হলো। সাদ কফির কাপটা ফালাকের হাতে থেকে নিল। ফালাকের আঙ্গুলের সাথে সাদের আঙ্গুল হালকা ছোঁয়া খেতে দুজনে এক মুহূর্তের জন্য থমকে গেল। সাদ কফিতে এক চামচ দিয়ে বলল, শোনো, আজ সন্ধ্যায় আমরা ফিরতে একটু দেরি হতে পারে। হসপিটালে একটা ইমার্জেন্সি কনফারেন্স আছে। তুমি নিজের মতো খেয়ে ঘুমিয়ে যাও, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। ফালাক সাদের মুখের দিকে তাকালো। সাদ যে আবার তাকে তুমি বলে সম্বোধন করছে আর নিজের ব্যস্ততার কথা নিজের থেকে জানিয়েছে, এই সামান্য পরিবর্তনটুকু ফালাকের বিষণ্ণ মনে এক অবর্ণীয় শান্তি এনে দিল। ফালাক আলতো করে মাথা নেড়ে বলে, আচ্ছা। হসপিটালের করিডোর ধরে হেঁটে যাচ্ছে সাদ। তার গায়ে ধবধবে সাদা অ্যাপ্রন, কাঁধে ঝুলছে স্টেথোস্কোপ। চিরচেনা গাম্ভীর্য মেজাজি ভাবটা তার মুখে পুরো মাত্রায় বিদ্যমান। হাসপাতালের নার্স আর জুনিয়র ডাক্তাররা তাকে দেখে সশব্দ সালাম জানাচ্ছে, কিন্তু সাদ সেগুলোর প্রতি কোনো বাড়তি মনোযোগ দিচ্ছে না। সে সোজা ওয়ার্ডের দিকে পা বাড়ল। ওয়ার্ডে ঢোকার সাথে সাথে সেখানকার পরিবেশ যেন আরও থমথমে হয়ে উঠল। জুনিয়র ডাক্তার আর অন ডিউটি নার্সরা ফাইলপত্র হাতে নিয়ে দ্রুত সাদের পেছনে এসে কাতার হলো। ডক্টর সাদ মির্জার রাউন্ড মানে চাপ। কোনো ভুল বা গাফিলতি সে 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করবে না। সাদ প্রথমে পেশেন্টের বেডের সামনে গিয়ে থামল। শার্টযুক্ত এক বৃদ্ধ, যার কালকে একটা জটিল সার্জারি হয়েছে। সাদ কড়া নজরে চারটা হাতে নিয়ে দ্রুত চোখ বুলল। বিপি আর পালস রেট কেমন? সাদের বরফ শীতল গম্ভীর কণ্ঠস্বর শুনে পুরো ওয়ার্ড ছড়িয়ে পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়র ডাক্তার চার্ট দেখে রিপোর্ট পেয়েছে। স্যার, মর্নিং বিপি 120/80 আর পালস একদম নর্মাল। উনি এখন অনেকটা বেটার ফিল করছেন। স্যার স্টেথোস্কোপটা বৃদ্ধের বুকে বসে গভীরভাবে হার্টবিট শুনল। তারপর হাতের ফাইলটা সই করতে করতে বৃদ্ধ রোগীর দিকে তাকিয়ে বলল, অপারেশন সাকসেসফুল হয়েছে বলে খুব বেশি হাঁটাচলা শুরু করবেন না। বেড রেস্ট মানে শতভাগ বেড রেস্ট। কোনো নিয়ম ভাঙলে ছুটি পিছিয়ে দিব। বৃদ্ধ রোগী মৃদু মাথা নাড়লেন। সাদের কথাগুলো শুনতেও করা হলো। তার চিকিৎসার নিখুঁত ধরন সবাই চেনে। সাদ সকালে বলে গিয়েছিল তার ফিরতে দেরি হবে, তাই ফালাক ধরে নিয়েছিল সাদ হয়তো রাত 11টার আগে বাসায় ফিরবে না। ঘড়ির কাঁটা তখন রাত 9টা ছুঁই। সারাদিন টুকিটাকি কাজ শেষ করে ফালাক ক্লান্ত হয়ে পড়ছে। ড্রয়িং রুমের সোফায় কিছুক্ষণ একা একা থাকার পর তার ভীষণ একা লাগছিল। নিস্তব্ধ ফ্ল্যাটে একা একা আর ভালো লাগছিল না। ফালাক ভাবল, বাথরুম থেকে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলে শরীরটা হালকা লাগবে। বাথরুমে গিয়ে ঠান্ডা পানিতে ভালো করে হাত মুখ ধুয়ে নিল, কিন্তু তাড়াহুড়ো করে মুখ ধুতে গিয়ে অসাবধানে তার সুতি শাড়ির আঁচল আর বুকের সামান্য অংশ ভিজে গেল। ভিজে যাওয়া পাতলা কাপড়ে আর শরীরে ভাঁজ অনবরত রূপ ফুটে উঠছে। ভেজা চুল থেকে পানি ফোঁটা গড়িয়ে পড়ছে তার ভেজা শাড়ির উপর। কোনো কৃত্রিমতা ছাড়া ফালাককে এই অবস্থায় অসম্ভব রকমের আকর্ষণীয় স্নিগ্ধ লাগছে। সাদ চাবি দিয়ে দরজা খুলে ভেতরে পা রাখতে হঠাৎ পুরো ফ্ল্যাটে আলো নিভে গেল। এক নিমিষে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল পুরো ড্রয়িং রুম। সারাদিনের ব্যস্ততার পর হঠাৎ লোডশেডিংয়ে সাদের মেজাজ এক মুহূর্তে বিগড়ে গেল। পকেট থেকে ফোন বের করে টর্চ জ্বালাবে ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে একটা আলো আসতে দেখা গেল। ফালাক একটা জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে খুব সাবধানে পা ফেলে ড্রয়িং রুমের দিকে হেঁটে আসছে। মোমবাতির হলুদ কাঁপতে থাকা আলো ফালাককে মোহনীয় লাগছে। মুখ ধুতে গিয়ে ভিজে যাওয়া সুতির শাড়িটা
তার বুকের কাছে লেপ্টে গেছে। শাড়ি ভেজা পাতলা সুতির নিচ দিয়ে ফুটে ওঠা অনবদ্য শারীরিক গড়ন আর অবয়ব আবছা মোমবাতির আলো আঁধারে মোহনীয় রূপ লেগেছে। সাদ সোফার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো ফালাকের উপর আটকে গেল। ফালাক জানতো না যে স্বাদ এসেছে। সে মোমবাতি ড্রয়িং রুমে সেন্টার টেবিলে রাখতে গিয়ে হঠাৎ সোফার পাশে সাদের দীর্ঘ অভাব দেখতে পেয়ে চমকে উঠল। ফালাক আঁতকে উঠে মোমবাতি থালাটা টেবিলে রাখলো। আপনি আপনি এত তাড়াতাড়ি চলে এসেছিলেন, বলেছিলেন দেরি হবে, আর আলোটা ঠিক এখনই চলে গেল। সাদ ফালাকের প্রশ্নে কোনো উত্তর দিল না। সে কোনো কথা বলতে পারছিল না। মোমবাতির আলো ফালাকের মুখ ঠোঁট এক উষ্ণ স্নিগ্ধতা তৈরি করছে। ফালাকের এই মোহনীয় সৌন্দর্য সাদের মনের ভিতরে এক আত্মনিয়ন্ত্রক এক সেকেন্ডে ভেঙে চুরমার করে দিল। সাদ এক পা এক পা করে ফালাকের দিকে এগোতে লাগলো। তার গভীর আচ্ছন্ন দৃষ্টি ফালাকের উপর নিবদ্ধ। ফালাক সাদের এই অচেনা চাহনি তার কাছে আসার ভঙ্গি থেকে ভয়ে পেছাতে চাইল, কিন্তু পেছনে থাকা সোফায় থাকা আবার সরার জায়গা পেল না। সাদ ফালাকের মুখোমুখি এসে দাঁড়ালো। সাদ আলতো করে তার ডান হাতটা বাড়িয়ে ফালাকের একগোছা চুল সরিয়ে দিয়ে তার গালের উপর থেকে সাদের আঙুলের স্পর্শ ফালাকের ত্বকে লাগতেই ফালাক শিউরে উঠে চোখ দুটো বন্ধ করে ফেলল। ফালাক দ্রুত চলা শ্বাসের তোড়ে তার বুকটা ওঠানামা করছে, যা সাদের মনকে আরও বেশি উন্মাদনার মতো আকৃষ্ট করে তুলছে। সাদ জানে না আজ হয়েছেটা কি। তার কঠোর ব্যক্তিত্ব সব কিছু যেন এই মুহূর্তে তাকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ফালাকের কাজল কালো হরিণী চোখ দুটো, তার নিষ্পাপ মায়াবী মুখ, সব মিলিয়ে সাদের মনে হচ্ছে ফালাক বুঝি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে রূপসী নারী। ফালাকের অপসরী মায়া সাদকে এমন এক অচেনা ঘোরের মধ্যে ফেলে দিছে, সেখান থেকে বের হতে পারছে না। ফালাক কিছু বুঝে উঠতে পারছে না সাদের কি হলো। যে লোকটা তাকে দেখলে এতদিন রাগে ফুঁসে উঠত, আজ তার চোখে কেমন গভীর আচ্ছন্নতা। সাদের তপ্ত নিঃশ্বাস ফালাকের গালে আছড়ে পড়ছে। ফালাক ভয়ে এক অজানা শিহরণে নিজের শুকনো গলা ভিজিয়ে নিতে একটা বড়সড় ঢোক গেল। ফালাক কাঁপা কাঁপা গলায় কিছু একটা বলতে যাচ্ছিল, আপনি, কিন্তু কথা শেষ করতে পারল না। সাদ ফালাকের ফর্সা গাল দুটো নিজের দুহাতে শক্ত করে চেপে দিল, তারপর নিমেষে নিজের ঠোঁট দুটো ফালাকের ঠোঁটে ডুবিয়ে দিল। ফালাক যেন প্রাণ যাওয়া জোগাড়, পুরো শরীর এক নিমেষে বরফের মতো ঠান্ডা হয়ে অবশ হয়ে গেল। আগে কখনো সাদ তাকে এভাবে স্পর্শ করেনি। সাদের কোনো স্পর্শে এত অনুভূতি ছিল না। সাদের এই গভীর ছোঁয়া ফালাকের বুকের ভিতরটা তোলপাড় শুরু করে দিল। ফালাক হাত দুটো সাদের বুকের দিয়ে নিজে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সাদের বাহুটা তাকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরছিল। ফালাকের চোখ দুটো শক্ত করে বুজে ফেললো এবং সাদ ফালাকের সুবাসে নিজেকে পুরোপুরি সমর্পণ করে এক নতুন অনুভূতির গভীরে তলিয়ে গেল। সাদ ফালাককে কোলে তুলে নিল। ফালাক আচমকা শূন্যে ভেসে উঠতে চোখ দুটো আরো বড় বড় করে সাদের দিকে তাকালো। সাদ ফালাককে কোলে নিয়ে বেডরুমের দিকে হেঁটে গেল। ঘরে এনে সাদ ফালাককে বিছানায় শুয়ে দিল। ফালাক ভয়ে লজ্জায় বুকের উপর শাড়ির আঁচল আঁকড়ে ধরে কিছুটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে সাদ ফালাকের দুটো কবজি আলতো করে চেপে ধরে বিছানার সাথে আটকে দিল। ফালাক ঘড়ি নিয়ে চোখে দ্বিধার ছাপ। সাদ এক মুহূর্তের জন্য ফালাককে সরার সুযোগ দিল না। সে ফালাকের মুখের কাছে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে আলতো করে ফালাকের গলায় নিজের মুখ ডুবিয়ে দিল। ফালাকের ত্বকের স্পর্শে শরীরে মিষ্টি ঘ্রাণ সাদের ইন্দ্রিয়গুলো পুরোপুরিকে কাবু করে ফেলছে। ফালাক প্রথমে নড়ে উঠে সাদকে বাধা দিতে চাইল। সাদের গভীর স্পর্শ সামনে ফালাকের বাধা দেওয়া সমস্ত শক্তি যেন এক নিমেষে ধপে গেল। এই প্রথম কোনো পুরুষ ফালাককে এভাবে ছুঁয়েছে। সাদের সারা শরীর বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে দিচ্ছে। সাদের নিঃশ্বাস ফালাকের অনাবৃত ত্বকে আশ্রে পড়ছে। প্রতিটি ছোঁয়ায় সাদের গাম্ভীর্য শেষ দেওয়ালটুকু যেন গলে জল হয়ে যাচ্ছিল। এতদিন যে দূরত্ব আর অবহেলার মাঝে ছিল, এই নিভৃত রাতে তা এক নিমেষে মুছে গিয়ে জায়গা করে নিল এক গভীর তীব্র উন্মাদনায়। সাদ নিজের উপর থেকে সমস্ত মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ফালাকের শরীরে মিষ্টি ঘ্রাণ সাদকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছিল।
এক অজানা তীব্র তৃষ্ণায় সে উন্মত্ত হয়ে গেছিল। ফালাকের গলার ভাঁজে মুখ ডুবে একের পর এক চুমুতে বসল সাদ। সাদ ধীর গতিতে ফালাকের আঁচলটা সরিয়ে দিল। তার হাত ফালাকের ব্লাউজের কাছে এসে থামল। সাদের আঙুলগুলো ফালাক শিউরে উঠল। সাদ ফালাকের চোখের দিকে এক মুহূর্তের জন্য তাকালো। সেখানে কেবল গভীর তৃষ্ণা আর সমর্পণ। সাদ খুব সাবধানে একটা একটা করে ফালাকের বোতামগুলো খুলতে শুরু করলো। ব্লাউজের বাঁধন শিথিল হতে মোমবাতির আবছা আলো আধারিতে ফালাকের শুভ্র মসৃণ ত্বক উন্মুক্ত হলো। সাদের দৃষ্টি আর নিঃশ্বাস দুটোই থমকে গেল। ফালাকের বুকের দ্রুত ওঠানামার সাথে সাথে সাদের নিজের স্পন্দন যেন হাতুড়ি পেটার মতো হচ্ছিল। সাদ আর কোনো দূরত্ব সহ্য করতে পারল না। সে ফালাকের অনাবৃত কাঁধে আর গলার নিচে পরম গভীরতায় নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ফালাকের এক গভীর দীর্ঘশ্বাস ফেলে ছাদের পিঠে নিজের সমস্ত দ্বিধা আর লজ্জা হাওয়ায় মিলিয়ে গেল। তারা দুজনে ডুবে গেল এক নিবিড় পূর্ণাঙ্গ নরম আত্মিক ভালোবাসার গভীরে। সাদ ফালাকের কোমর জড়িয়ে ধরে তাকে আরো নিবিড়ভাবে নিজের বুকের সাথে পিষে নিল। ফালাকের শরীর জুড়ে শিহরণ। সাদের হাত ফালাকের সুতির শাড়ির বাঁধন শিথিল করে দিল। মোমবাতির আবছা আলো আধারিতে দুজনের প্রতিটি নিঃশ্বাস এক হয়ে মিশে যেতে লাগলো। ফালাকের সিক্ত ঠোঁটে সাদ আবার নিজের ঠোঁট ডোবালো। মোমবাতি কাঁপতে থাকা আলোয় ঘরের নিস্তব্ধতা ভেঙে দুজন উথাল পাথাল শ্বাসের শব্দে ভারী হয়ে উঠতে লাগলো। সিটি হসপিটালের পার্কিং লটে নিজের গালো অডি গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো ডক্টর সাদ। সাধারণত দুপুরবেলা লাঞ্চের সময় সাদ কখনো বাসায় ফেরে না। হাসপাতালে ক্যাফেটেরিয়া থেকে কিছু একটা আনাইয়ে খেয়ে নেয়, নয়তো টানা সার্জারি থেকে দুপুরবেলা খাওয়ার কথা তার মাথাতেই থাকে না। পেশাগত জীবনে এই যান্ত্রিক নিয়মটা বছরের পর বছর মেনে চলেছে, কিন্তু আজকে হঠাৎ করে যেন দৃশ্যপট বদলে গেছে। সাদের গাড়িটা হাসপাতালের গেট পার হয়ে নিজের ফ্ল্যাটের দিকে ছুটতে শুরু করলো। সাদ নিজের মনে মনে স্পষ্ট কোনো জবাব খুঁজে পাচ্ছে না কেন সে হঠাৎ করে দুপুরে বাসায় ফিরছে। কাল রাতের গভীর অনুভূতিগুলো সাদের মস্তিষ্ক বারবার তাণ্ডব চলছে। বারবার শুধু ওই একটা নিষ্পাপ স্নিগ্ধ মুখের ছবি ভেসে উঠছে। সাদের মতো চরম মেজাজি কঠোর মনের মানুষটির ভিতরে যেন এক চরম আকুলতা জন্ম নিয়েছিল, যে নিজেকে হাজারো বুঝিয়ে কোনো কাজে মন বসাতে পারছিল না। তাই শেষমেশ কোনো কিছু না ভেবে গাড়ি ঘুরিয়ে সোজা ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফ্ল্যাটের সামনে গাড়ি পার্ক করে ফ্ল্যাটে চলে এলো। পকেট থেকে চাবি বের করে লক খুলে দরজার ভারী পাল্লাটা ভেতরে ঠেলে দিল। ফ্ল্যাটে পা রাখতে বিষাদময় নিস্তব্ধতা সাদকে অভ্যর্থনা জানালো। প্রতিদিন সাদ ফ্ল্যাটে ঢোকার সাথে সাথে রান্নাঘর থেকে রান্নার মিষ্টি সুবাস পায়, কিংবা সাদের পদশব্দ পেলে ফালাক খুব ধীর পায়ে ঘর থেকে বের হয়ে নিঃশব্দে সামনে এসে দাঁড়ায়। কিন্তু আজ পুরো ফ্ল্যাটটা কেমন খাঁ করছে। ড্রয়িং রুমের পর্দাগুলো গোটানো আলো আধারিতে ঘেরা পুরো ঘর। সাদ গাম্ভীর্য বজায় রেখে গলা খাঁকড়ে দিয়ে বেশ কয়েকবার ফালাককে ডাকলো। কোনো সাড়া শব্দ নেই। পুরো ড্রয়িং রুম জুড়ে কেবল সাদের গলা প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো ভারী নীরবতা। সাদ ভুরু কুঁচকে একটু ভেতরে গিয়ে দেখলো, রান্নাঘরে গিয়ে দেখলো একদম খালি। এরপর দ্রুত কদমে বেডরুমের দিকে গেল। দরজার হাতল ঘুরিয়ে ভেতরে ঢুকে দেখলো ফাঁকা, কোথাও কেউ নেই। এমনকি বাথরুমের দরজা খুলে দেখলো সেটাও খালি। সাদের কপালে চিন্তার স্পষ্ট ভাঁজ ফুটে উঠলো। রাগ আর বিরক্তি একসাথে তার মাথায় চড়ে বসে শুরু করলো, কোথায় গেল কোথায় মেয়েটা। মনে মনে গজরাতে লাগলো সাদ। সাদ পকেট থেকে ফোন বের করলো। ফালাককে ফোন দিয়ে কড়া গলায় একচোট বকা দেবে বলে ডিসপ্লেতে অন স্ক্রিনে কিপ্যাড বের করলো, কিন্তু ডায়াল পেটে আঙুল ছোঁয়াতে সাদ এক লাফে স্তব্ধ হয়ে গেল। তার ফোন বুকে ফালাকের কোনো ফোন নাম্বার নেই। সাদ এতদিন যে অবহেলা দিয়ে ফালাককে দূরে সরিয়ে রাখল, তার পরিণাম আজ নিজের চোখের সামনে ভেসে উঠল। সাদের হাতের মুঠোয় ফোনটা শক্ত হয়ে গেল। মেজাজ এবার আবার চড়ে গেল। এক অজানা ভয় আর মারাত্মক বিরক্তি তার বুকের ভেতর ছড়াতে লাগলো। বাড়ি ছেড়ে চলে গেল নাকি? সাদের মনের ভেতর উকি দিল এক সন্দেহ অস্থিরতা। সাদ দরজার কাছে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থেমে রয়। সে নিজের সাথে নিজেই তর্কে গেল, গেলে যাক, আমার তাতে কি?
যে সাদ নিজেকে কঠিন আর শক্ত শোনানোর চেষ্টা করলো, কিন্তু মুখের কথা তার মনের অনুভূতি টানাপোড়েন কখনো এক হয় না। সোফায় বসে 10 মিনিট পার করার পর সাদের বুকের ভেতর অস্থিরতা কমার বদলে দ্বিগুণ হয়ে গেল। ঘরের প্রতিটি কোণে ফালাকের হরিণী চোখ দুটো যেন সাদকে তাড়া করে বেড়াচ্ছে। সাদ বসে থাকতে পারল না, তার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। যে লোকটা কখনো কারো জন্য অপেক্ষা করে না, সেই সাদ আজ একটা মেয়ের অনুপস্থিতিতে ভেতরে মানসিক খেই হারিয়েছে। সাদ আর এক মুহূর্ত দেরি করল না। সে সোজা ঘর থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। নিজের উপর প্রচণ্ড রেগে গিয়ে ড্যাশবোর্ডে সজোরে ঘুষি মারল। তারপর তীব্র গতিতে গাড়ি চালিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলো। সাদ ভাবলো হয়তো ফালাক এই বাড়িতে এসেছে। 8 ঘন্টা তীব্র গাড়ি চালিয়ে সাদ থামলো। দিন দুপুরে সাদকে এভাবে আচমকা বাসায় ফিরতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা পরিবারের সবাই অবাক হয়ে গেল। সাদের মা অবাক করে বলে, সাদ, তুই এই অসময়ে বাসায়? হাসপাতালে কিছু হয়েছে বাবা? তোর চেহারা এমন শুকনো আর ঘেমে আছে কেন? সাদ ছোট চাচি আর পরিবারের আরও 2-1 জন সদস্য সাদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। সাদ কারো কোনো কথার জবাব দিল না। তার চোখ পুরো ড্রয়িং রুমের সিঁড়ি আর করিডোরে জুড়ে ফালাককে খুঁজছিল, কিন্তু কোথাও ফালাকের কোনো চিহ্ন নেই। সাদ মুখ থমথমে করে গম্ভীর কণ্ঠ, তুই কিছু হয়নি, আমি একটু উপরে নিজের ঘরে যাচ্ছি। কারো কোনো প্রশ্নের উত্তর না এর জন্য অপেক্ষা করে সাদ সোজা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিজের ঘরে ঢুকে চারপাশটা এক নজর দেখে নিল সে। ফালাক এখানেও নেই। সাদের মনের অস্থিরতা চরম সীমায় পৌঁছে গেল। ফালাক সত্যি সত্যি তাকে ছেড়ে চলে গেল না তো? সাদ তার ঘরের দরজায় দাঁড়িয়ে মেহেরকে ডাক দিল। মেহের অন্য ঘরে ছিল। ভাইয়ের কণ্ঠ পেয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সাদের ঘরে এসে হাজির হলো। মেহের দরজায় দাঁড়িয়ে বলল, জি ভাইয়া, আমাকে ডেকেছ? তুমি হুট করে এই সময় হসপিটাল ছেড়ে বাসায় এলে যে? সাদ দরজার দিকে পিছন ফিরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। এই মেয়েটা কি এই বাড়ি ওই মেয়েটা কি এই বাড়িতে এসেছিস? কোন মেয়েটা ভাইয়া? আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কার কথা বলছো? সাদ আবার কয়েক মুহূর্তে নীরব হলো। তার চোয়াল শক্ত হলো। নিজের মনে গোপন নাম উচ্চারণ করতে গিয়েও যেন তার অহংকারে বাজছে, কিন্তু ভেতরে তোলপাড় চেপে না থাকলে সাদ বলল, ওই যে ওই মেয়েটা ফালাক, ও কি এখানে এসেছে? মেহের এক মুহূর্তের জন্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল। যে ভাই ফালাকের নাম শুনতে পারত না, যাকে সবসময় চরম বিষাক্ত অবহেলায় দূরে ঠেলে রাখত, সেই সাদ আজ হাসপাতাল থেকে দুপুরে বাড়ি ছুটে এসেছে শুধু ফালাকের খোঁজে। মাথা নেড়ে বলল, না ভাইয়া, ভাবি তো আজ এ বাড়িতে আসেনি। কেন, ভাবি কি ফ্ল্যাটে নেই? মেহেরের এই না শব্দটা শোনা মাত্র সাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ফালাক তবে গেল কোথায়? নিজের সমস্ত রাগ আর মেজাজ উবে গিয়ে সাদের মাথার ভিতরে এক অজানা আতঙ্ক তোলপাড় চালাতে লাগলো। সে আর এক মুহূর্ত মির্জা বাড়িতে দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের জবাব না দিয়ে দুপদাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে সোজা নিজের ফ্ল্যাটের দিকে তীব্র গতিতে রওনা হলো। ফ্ল্যাটের বিল্ডিংয়ের সামনে এসে গাড়িটা থামলো। গাড়ি থেকে নেমে নিজের ফ্লোরে চলে এলো। তার মাথায় তখন একটাই চিন্তা, সোজা অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ চেক করলো। আজকে সকাল থেকে ফালাক কখন ফ্ল্যাট থেকে বেরিয়েছে, কোথায় গেছে, সব জানা যাবে। দরজার লক খুলতে ধাক্কা দিতে ভেতরে পা রাখতে সাদের পুরো শরীর যেন এক লহমায় স্থানীয় হয়ে গেল। ড্রয়িং রুমের মাঝখানে ফালাক দাঁড়িয়েছে, হাতে একটা পানির গ্লাস। সাদকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে ফালাক স্তম্ভিত। সাদের তখন মাথা কাজ করছে না। তার চোখের সামনে কিছুক্ষণ আগে বিভীষিকাময় ফালাক হারিয়ে গেছে, ফালাক আর নেই। সব কিছুর জন্য এক লহমায় ধুলোয় মিশে গেল। সাদের মস্তিষ্ক তখন জ্বলছে। সে এক মুহূর্তের ব্যবধানে দূরত্ব বুঝে ফালাকের কাছে গিয়ে পৌঁছালো। ফালাক কিছু বুঝে ওঠার আগে সাদ ফালাকের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল, যেন সাদ ফালাককে গ্রাস করে নিতে চেয়েছে, যেন নিশ্চিত হতে চাইছে যে এই মেয়েটাই আসলে তার সামনে। ফালাক চোখ বড় বড় করে ফেলল। কয়েক সেকেন্ড বুঝতে পারল না কি হচ্ছে। সাদের অপ্রত্যাশিত ঝাপটায় তার সারা শরীর অবশ হয়ে গেল। সাদের হাতের আঙ্গুলগুলো ফালাকের চুলে এমনভাবে জড়িয়েছে যে ফালাক চাইলেও সরাতে পারছে না। কয়েক মুহূর্ত পর সাদ যখন ফালাককে ছাড়লো, তখন দুজনের নিঃশ্বাস ভারী। ফালাক কিছু বুঝে ওঠার যে গাল লাল হয়ে গেছে। সাদ ফালাককে ছেড়ে দিয়ে এক ধাপ পিছিয়ে গেল। তারপর হঠাৎ করে গর্জে উঠল, কোথায় ছিলে তুমি? এতক্ষণ কোথায় ছিলে? ফালাক কাঁপা কাঁপা গলায় ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো কলেজে গিয়েছিলাম, খুব জরুরি দরকার ছিল। ফালাক মাথা নিচু করে রইল।
ফালাক কোনো প্রতিবাদে ভাষা খুঁজে পেল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। সাদ কোনো কথা বলল না। তার নিজের কর্মকাণ্ড তাকে অবাক করে দিচ্ছে। সে কেন এভাবে ফালাকের উপর ঝাঁপিয়ে পড়ল? কেন তার এতটা নিজের নিয়ন্ত্রণহীন মনে হচ্ছে নিজেকে? এই প্রশ্নগুলো সাদের বুকের ভিতরে কাটার মতো বিচ্ছে। ফালাকের দিকে একবার শেষবারের মতো তাকিয়ে দ্রুত পায়ে নিজের বেডরুমের দিকে চলে গেল। সাদ বিছানায় এসে বসলো। কি মনে হচ্ছে এসব আমার? সাদ মনে মনে বিড়বিড় করলো। সে একজন সার্জেন্ট। ফালাকের সামান্য অনুপস্থিতি তার জীবন সমস্ত শৃঙ্খলা ওলটপালট করে দিল। সে নিজেকে এমনভাবে হারাচ্ছে যেন চেনা সাদ মেজেকে সে নিজেই চিনতে পারছে না। সাদ বিছানায় পিঠ এলিয়ে দিল। রুমের ভিতরে সাদের অদ্ভুত আচরণের পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ফালাক। হঠাৎ করে সে খেয়াল করলো দুপুর গড়িয়ে গেছে। হাসপাতাল থেকে এত তড়িঘড়ি করে ছোটাছুটি করে এসে লোকটা নিশ্চয়ই কোনো কিছু খায়নি। পেট খালি হয়তো মেজাজ আরও এতটা চড়েছে। ফালাকের এক মুহূর্ত দেরি করল না। নিজের শাড়ির আঁচল শক্ত করে কোমরে পেঁচিয়ে গুজে নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। দ্রুত হাতে চাল ধুয়ে হাঁড়িতে বসে ফ্রিজ থেকে কিছু শাকসবজি আর মাছ বের করে ঝটপট রান্না শুরু করলো। কিছুক্ষণের মধ্যে পুরো ফ্ল্যাটে ধোয়া ওঠা গরম ভাত আর সুস্বাদু তরকারির ঘ্রাণ ছড়িয়ে পড়ল। রান্না শেষ করে ফালাক খাবার সাজিয়ে নিল। তারপর ধীর পায়ে ছাদের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় হালকা কড়া নেড়ে নরম গলে বলল, এই যে শুনুন, এসে খেয়ে নিন। সাদ খাটের উপর শুয়ে চোখ বন্ধ করলো। ফালাকের মিষ্টি ডাক শুনে সে চোখ খুলে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা ফালাককে দেখে সাদের চোখ দুটো আটকে গেল। চুলগুলো একটু উস্কো খুস্কো হয়ে ঘাড়ের কাছে নামানো, কপালে ঘামের কণা, আর পরনের শাড়ির আঁচল কোমর পেঁচিয়ে রাখা। ফালাককে দেখে মনে হচ্ছে আস্ত একটা পাক্কা গৃহিণী। কোনো কৃত্রিম রূপচর্চা নেই, সাজগোজ নেই, কিন্তু এলোমেলো পরিশ্রান্ত অবস্থায় ফালাককে ভীষণ সুন্দর, স্নিগ্ধ লাগছে। ছাদের বুকের ভিতর আবার এক অচেনা দোলাচল শুরু হয়ে গেল। এক অদ্ভুত ভালো লাগা তার মন ভরে উঠল। সাদ কোনো কথা না বলে খাট থেকে উঠল। বাথরুমে গিয়ে মুখে চোখে ঠান্ডা পানি ঝাপটা দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিল। তারপর ধীর পায়ে ডাইনিং টেবিলে এসে বসলো। ফালাক খুব যত্ন করে সাদের প্লেটে গরম ভাত আর তরকারি বেড়ে দিল। সাদ চুপচাপ এক মনে খেতে লাগলো। ফালাকের হাতের এই সাধারণ রান্নায় যেন কোনো জাদুকরী স্বাদ লুকিয়ে আছে, যা স্বাদের সারাদিনের সমস্ত ক্লান্তি আর মেজাজের বিষাক্ত ভাব এক নিমিষে উধাও করে দিল। খাওয়া দাওয়া শেষ করে সাদ তওয়াল দিয়ে হাত মুখ মুছে নিল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো নিজের গাড়ির চাবি পকেটে বের করলো। সাদের আবার হাসপাতালে ফিরতে হবে, কয়েকটি জরুরি পেশেন্টসে। সাদ চলে যাওয়ার পর ফালাক ডাইনিং টেবিলে স্পেসে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ফালাকের মনটা অদ্ভুত অনুভূতির সাগর ডুব দিল। সে আচমকা রূপান্তর নিয়ে ভাবতে লাগলো। এই লোকটা এতদিন তাকে সহ্য করতে পারত না, যার চোখে ফালাক ছিল শুধু এক অযাচিত বোঝা, সে আজকাল এভাবে ফালাককে কাছে টেনে নিচ্ছে কেন? ফালাক সিজন 2 পর্ব 2। ভিউ যদি ভালো হয় 1 আর 2 পর্ব, তবে 3 পর্ব দিব। কারণ ভিউ হচ্ছে না, শুধু সাজের মায়াটাই দিলে ভিউ হচ্ছে। আর বাঁধন আর যে কটা এপিসোড আছে দিয়ে শেষ করে দিব।